বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই জানি যে বিগত বছরের প্রশ্নপত্র আমাদের স্টাডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নপত্রগুলো দেখে আমাদের বর্তমানে প্রস্তুতি নিতে খুবই সহজ হয়। তাই সেই কারণে আমরা আজকে দেখে নেব ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল পিজি ফার্স্ট সেমিস্টার 2022 এক্সামিনেশনের বাংলা প্রশ্নপত্র। প্রথম পর্যায় বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম পর্যায়, সেখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা একটু দেখে নেব। 1 নম্বর প্রশ্নটি ছিল, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব নিরূপণ করো, অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্নটি ছিল, প্রাক চৈতন্য যুগের মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং ওই সময়ের মনসামঙ্গল কাব্যগুলির পরিচয় দাও। তৃতীয় এখানে অথবা হিসেবে যে প্রশ্নটি ছিল, ষোড়শ শতকের কাব্য সাহিত্যে চৈতন্যদেব প্রবর্তিত বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রভাব কতখানি পড়েছে তা আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি ছিল, 17 শতকের নাথ সাহিত্য ধারার সবিস্তার আলোচনা করো, অথবা 18 শতকে রচিত প্রধান প্রধান সাহিত্য ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে আমরা দেখব কতগুলি ছোট ছোট প্রশ্ন ছিল। ক, গাথা সপ্তশতীর পরিচয় দাও। খতে কবি কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী রচনাকাল নিরূপণ করো। গতে খেতুরি মহোৎসবের বৈশিষ্ট্য উল্লেখ করো। ঘতে মধ্যযুগে ভাগবত অনুবাদ কম হওয়ার কারণগুলি বিবৃত করো। তারপরে পঞ্চম প্রশ্নটি ছিল, ভক্তিরত্নাকর গ্রন্থের রচয়িতাকে, গ্রন্থটির গুরুত্ব সম্পর্কে লেখো। চতে ছিল, কবি রূপরাম চক্রবর্তীর পরিচয় দাও, তার রচিত কাব্যের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এর মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় পর্যায় বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় পর্যায়ে যে প্রশ্নগুলি ছিল, প্রথম প্রশ্নটি ছিল 19 শতকীয় আধুনিকতার বৈশিষ্ট্য এবং সাহিত্যে তার প্রতিফলন সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল 19 শতকের প্রথমার্ধে বিভিন্ন সামাজিক আন্দোলন বাংলা গদ্যের বিকাশে কী ভূমিকা নিয়েছিল বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্নটি ছিল, 20 শতকের প্রথমার্ধে বাংলা কবিতায় রবীন্দ্র উত্তরণের যে প্রয়াস লক্ষ্য করা যায় তা বুঝিয়ে দাও। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, গণনাট্য আন্দোলনের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে দাও কিভাবে এর মাধ্যমে বাংলা নাটকের নতুন ধারার সূচনা ঘটল। তৃতীয় প্রশ্নটি ছিল, শরৎচন্দ্রের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিয়ে তার জনপ্রিয়তার কারণগুলি বুঝিয়ে দাও, অথবা 19 শতকের বাংলা পৌরাণিক নাটকের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর দাগের দেখব, সেখানে কতগুলো ছোট ছোট প্রশ্ন ছিল, যেগুলো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। কতে ছিল, বাংলার সামাজিক আন্দোলনে বিদ্যাসাগরের 4টি গুরুত্বপূর্ণ কাজ কি। খতে ছিল, বাংলা মহাকাব্য ধারাটি বিলুপ্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। গতে ছিল, 1876 নাট্য নিয়ন্ত্রণ আইনের তাৎপর্য কি। ঘতে ছিল, 19 শতকের ছোট গল্পের উদ্ভবের কারণ কি। ওতে ছিল, বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার ভূমিকা ব্যাখ্যা করো। চতে ছিল, 1865 পূর্বে বাংলা উপন্যাসের সম্ভাবনা কোথায় কোথায় কিভাবে পাওয়া যায় সে কথা বলতে বলা হয়েছে। এর পরের পত্র আমরা দেখব বাংলা প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য। সেখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথম প্রশ্নটি ছিল, চর্যাপদের প্রতিটি পাঠ্য পদ স্বতন্ত্র, ভাষা, বিষয়বস্তু, গঠন প্রকৃতি, পরিবেশ বিভিন্ন দিক থেকে, তবে প্রতিটি পদের মধ্যে রয়েছে অপরূপ মেলবন্ধন। পাঠ্য পদ অবলম্বনে পদগুলির পারস্পরিক সম্পর্কের দিকটি উদাহরণ সহকারে বুঝিয়ে দাও। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, চর্যাপদে ধর্মীয় সাধন প্রণালীকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আর সেই প্রণালীকে বোঝাবার জন্য পদগুলিতে উপমা, রূপক, প্রতীকের প্রয়োগ করা হয়েছে। এই মন্তব্যের নিরিখে চর্যাপদে উপমা, রূপক, প্রতীকের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাট্যগীতি পাঞ্চালীর বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ পেয়েছে দৃষ্টান্ত সহকারে বিবৃতি করো। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তাম্বুল খণ্ড থেকে রাধা বিরহ পর্যন্ত রাধা চরিত্রের যে মানসিক বিবর্তন ঘটেছে তা নিরূপণ করো। তৃতীয় প্রশ্নটি ছিল, রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদের এই পংক্তি দুটি ভিত্তি করে চৈতন্য অবতার তত্ত্ব বিবৃত করো। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ চৈতন্যদেব ও রায় রামানন্দের মধ্যে
সাধ্য সাধন আলোচনা কিভাবে এহবাহ্য স্তর থেকে সর্বোত্তম স্তরে উন্নীত হয়েছে তা আলোচনা করো। এবার আমরা চলে যাব পরের যে পেপারটা ছিল সেখানে আমরা চলে যাব। পরের পেপারে যে কোশ্চেনগুলো ছিল মধ্যযুগের সাহিত্য থেকে, সেখানে যে প্রথম যে প্রশ্নটা ছিল, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মালাধর বসু কৃষ্ণ চরিত্র নির্মাণের ক্ষেত্রে যে বিশেষ ভাবনাকে রূপ দিয়েছিল তা কাব্যটি বিশ্লেষণ করে দেখাও। অথবা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মালাধর বসুর মৌলিকতা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি ছিল, বিপ্রদাস পিপলায় রচিত মনসা বিজয় কাব্যে সমাজের বিভিন্ন বর্গের মানুষের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। অথবা কবি বিপ্রদাস পিপলায় রচিত মনসা বিজয় কাব্যে মনসা দেবী চরিত্রের যে বিবর্তন লক্ষ্য করা যায় তা আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি ছিল, মধ্যযুগের রোমান্টিক প্রণয় কাব্য হিসেবে দৌলত কাজীর লোরচন্দ্রানী কাব্যের গুরুত্ব আলোচনা করো। অথবা ময়নামতির পরিচয় দাও, লোরচন্দ্রানী কাব্যটিকে সতী ময়না বলে অভিহিত করা যায় কিনা যুক্তিসহ বুঝিয়ে দাও। 4 নম্বর দাগে আমরা দেখব কতগুলো ছোট প্রশ্ন ছিল। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কতে ছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের নামকরণ সম্পর্কে আলোচনা করো। খতে ছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল সম্পর্কে আলোচনা করো। গতে ছিল মনসা বিজয় কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোকটি উল্লেখ করে কাব্য রচনার সময় উল্লেখ করো। ঘতে ছিল বেহুলা লক্ষিন্দরের দেবলোকের নাম কী ছিল, তাদের মর্তভূমি আগমনের কারণ লেখো। তারপরে প্রশ্ন ছিল, লোরচন্দ্রানী কাব্যটি মধ্যযুগের গতানুগতিক কাব্যধারার ক্ষেত্রে কোথায় ব্যতিক্রমী তা লেখো। চতে ছিল, লোরচন্দ্রানী কাব্যে রত্নমালিনী চরিত্রের প্রয়োজনীয়তা কোথায় আলোচনা করো। পরের দেখব আমরা, পরের পেপারে চলে যাব, সেখানে ভাষাতত্ত্ব পেপারে যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু আমরা দেখে নেব। 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, তুলনামূলক ভাষাবিজ্ঞান বলতে কি বোঝায়? তুলনামূলক পদ্ধতির বিবর্তনে গ্রিমের সূত্রের ভূমিকা আলোচনা করো। অথবা কার্ল ভেরনার ও গ্রাসম্যান ভাষার রীতিপদ্ধতির কোন কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন? এই প্রসঙ্গে ভাষার আলোচনায় তাদের অবদান কী ছিল উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্নটি ছিল, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত স্তর বিভাজন করে সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অথবা মধ্য ভারতীয় আর্য ভাষায় কালানুক্রমিক স্তরগুলি উল্লেখ করো। প্রাকৃত ভাষার শ্রেণীবিন্যাস করে এর প্রয়োগ কিভাবে কোথায় করা হতো আলোচনা করো। তৃতীয় যে প্রশ্নটি ছিল সেটা আমরা দেখব যে, আধুনিক বাংলা ভাষায় ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা বাংলা ভাষার অক্ষরের দল সঙ্গে নেপালি ভাষার অক্ষরের সাদৃশ্য রয়েছে, এই মন্তব্যের নিরিখে অক্ষর কী এবং অক্ষর গঠন প্রক্রিয়ায় বাংলা নেপালি সাদৃশ্যগুলো উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে আমরা দেখব 4 নম্বর দাগে যে প্রশ্নগুলো ছিল, কতে ছিল এককালীন ও কালানুক্রমিক ভাষাবিজ্ঞান বলতে কি বোঝায়। খতে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ইন্দো ইরানীয় ভাষা বংশ সম্পর্কে লেখো। গতে ছিল বেদাঙ্গ বলতে কি বোঝায়, বেদাঙ্গ কটি ও কি কি। ঘতে ছিল পালি ভাষা সম্পর্কে জানানো লেখো। তারপরে ছিল 6 অক্ষরের নেপালি শব্দের দুটি উদাহরণ দাও। তারপরে ছিল ভিভিকে কত রকমভাবে ব্যাখ্যা করা যায় এবং নেপালিতে তার উদাহরণ দাও। তারপরে দেখব, পরের পেপারে চলে যাব ভাষাবিজ্ঞান, সেখানে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা একটু দেখে নেব। 1 নম্বর দাগে প্রশ্ন ছিল, সব ধ্বনিমূলই ধ্বনি কিন্তু সব ধ্বনি ধ্বনিমূল নয়, এই মতবাদের পক্ষে বা বিপক্ষে তোমার বক্তব্য প্রতিষ্ঠিত করো। অথবা পূর্ণস্বর ও অর্ধস্বরের সেমি ভয়েস বৈশিষ্ট্যগুলো কি কি, দল গঠনের ভূমিকা কি, বাংলা ভাষার অক্ষরের বা দলের গঠন সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, শব্দ ও রূপমূলের মূল পার্থক্য কি, রূপাশ্রিত ধ্বনিমূলীয় পরিবর্তন মরফোফোনিক যে চেঞ্জটা কাকে বলে উদাহরণ দাও। মুক্ত বদ্ধ রূপমূলের পূরক রূপের অ্যালোফোনের দৃষ্টান্ত সহ আলোচনা করো। অথবা গঠন সর্বস্বমূলক ব্যাকরণে ফর্মাল গ্রামার পদের গঠনগত দিকটি বেশি গুরুত্ব দেওয়া হয়, উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর দাগের প্রশ্নটি ছিল, বাংলা পদগুচ্ছের মধ্যে বিশেষ্য গুচ্ছের বহু বিচিত্র বিন্যাস প্রণালী দৃষ্টান্ত সহ আলোচনা করো। সংস্কৃত প্রদত্ত পদগুচ্ছ সংগঠন সূত্রটি প্রয়োগ করে কিভাবে বাক্য বিশ্লেষণ করা যেতে পারে দেখাও। অথবা সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ বলতে কি বোঝায়, সংবর্তনী ব্যাকরণের শ্রেণীবিন্যাস করে উদাহরণ সহ সেগুলো আলোচনা করো। তারপরে 4 নম্বর দাগে যে প্রশ্নগুলো ছিল, C3 VC2 ব্যাখ্যা করো। ক্ষয়ে ছিল ই উ এগুলির নাম কি, প্রয়োগ দেখাও। তারপরে গতে ছিল এ তে অন্তস্থ এই চিহ্নগুলির নাম ও অর্থ কি, উদাহরণ দাও। ঘতে ছিল পূরক লিপি অ্যালোফোন কি, উদাহরণ দাও। তারপরে ছিল অব্যবহৃত উপাদান বিশ্লেষণ বলতে কি বোঝায়। চতে ছিল বাক্যে নাবাচক শব্দের প্রয়োগ বৈচিত্র্য, উদাহরণ সহ দেখাও। এর পরের যে পেপারটা আমরা দেখব, সমাজ ভাষাবিজ্ঞান উপভাষা বিজ্ঞান ডিএসসি।
এর ১ নম্বর প্রশ্ন ছিল রেজিস্টার বলতে কী বোঝায়? লিঙ্গ, বয়স, পেশাভেদে কিভাবে ভাষা ব্যবহার পাল্টে যায় দৃষ্টান্ত সহ আলোচনা করো। অথবা সমাজ ভাষা বিজ্ঞানের আলোচনায় পিজিনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। দ্বিভাষিকতা বলতে কী বোঝো? নিজের ভাষায় ব্যক্ত করো। দ্বিতীয় প্রশ্নটি ছিল উপভাষা তত্ত্ব কী? যেকোনো একটি উপভাষার বৈশিষ্ট্য তার মান্য ভাষার সাপেক্ষে আলোচনা করো। অথবা ছিল উপভাষা মানচিত্র ডায়ালেক্ট অ্যাটলাস কী ও এর বিভাগগুলো কী কী? একজন একজন উপভাষা সংগ্রাহককে উপভাষা সংগ্রহের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয় উল্লেখ করো। ৩ নম্বরে ছিল ভাষা পরিকল্পনা বলতে কী বোঝো? এর মূল উদ্দেশ্যগুলো আলোচনা করো। এই প্রসঙ্গে ভাষা পরিকল্পনার বিভিন্ন ধারাগুলি উল্লেখ করো। অথবা বাংলা ভাষা পরিকল্পনা একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি। সংক্ষেপে বাংলা ভাষা পরিকল্পনার রূপরেখা ব্যাখ্যা করো। ৪ নম্বর দাগে যে প্রশ্নগুলো ছিল সেটা একটু দেখে নেব। কতে ছিল ক্রেওল বলতে কী বোঝায়? খতে ছিল ফিশম্যান উল্লেখিত সমাজ ভাষা বিজ্ঞানের দিকগুলি উল্লেখ করো। গতে ছিল আইপিএ কী ও এর প্রয়োগ উদাহরণসহ দেখাও। ঘতে ছিল ইনফরম্যাট কে ইনফরম্যান্ট কি উদাহরণসহ ব্যাখ্যা করো। মতে ছিল ভাষানীতির প্রকারগুলি উল্লেখ করো। চতে ছিল ভাষা পরিকল্পনার স্তরগুলি উল্লেখ করো। এইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।